রাত ধীরে ধীরে ঢুকে পড়েছে নিজের গভীরতায়। নীরবতা চাদরে ঢাকা পৃথিবী যেন থেমে আছে। আকাশের বুকে এক টুকরো রূপালির থালা চারটা যেন বিশ্লেন প্রেমিকার মতো নিঃশব্দে আলো চলেছে নিচে। তার শুভ্রতা ছুঁয়ে যাচ্ছে ছাদ, জানালার কাছ আর গাছপালার পাতায় পাতায়। এক অপার্থিক শীতলতা ছড়িয়ে পড়েছে চারপাশে। আহমেদ বাড়ির প্রতিটি কোণ এখন নিস্তব্ধ, সব ঘর অন্ধকারে ডুবে, শুধু দূর থেকে ভেসে আসা কোনো পাখির ডাকে বোঝা যায় সময় এখন মধ্যরাতের কাছাকাছি। বাড়ির মানুষজন ঘুমে বিভোর, ঘুমে অচেতন ফারহা, তবে তরাক করে তার মস্তিষ্ক জেগে উঠেছে। ঘুমের ঘোরে কেউ যেন তাকে আলগোছে কোলে তুলে নিয়েছে, তা অনুভব করতে পারছে সে। চোখ দুটো মেলে রাখতে পারছে না কোনো মতেই, ঝাপসা দৃষ্টি, মুখটা পরিষ্কার হচ্ছে না আগন্তুকের। ছাড়ুন আমায়। আগন্তুক কি শুনলো? শোনানি, নিয়ে চলেছে ফারহাকে। ফারহা কখন যে আবারও অচেতন হয়ে পড়লো তার কোনো খবর নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে আটকা গেল ফারহা। আবছা আলো এসে পড়েছে মুখে তার। চোখ দুটো খিচিয়ে বুঝে নিল সে। জানালার কাছে পর্দাটা হালকা সরে যাওয়াতে আলো এসে পড়েছে মুখে। ধীরে ধীরে চোখ দুটো খুলে দেখার চেষ্টা করছে ফারহা। সে যে কারোর বুকে লেপ্টে আছে তা বুঝতে আর বাকি নেই তার। লজ্জায় আড়ষ্ট হলো সে। ওড়নাটা অবহেলা পড়ে আছে ফ্লোরে। নিঃশ্বাস ভারী হচ্ছে ফারহার। বিবস্ত যুবককে দেখে হৃৎপিণ্ড প্রবলভাবে ধুকপুক করছে তার। ষষ্ঠ ইন্দ্রিয় বারবার বলছে এখানে এলো কি করে। কাল রাতের ঝাপসা দৃশ্য মনে পড়তে চোখ দুটো বড় বড় হয়ে উঠল তার। তবে কি তাসফিন তাকে নিয়ে এসেছে? এই লেফটেন্যান্ট সাহেব, ছাড়ুন আমায়, শুনুন বলছি। ঘুম জড়ানো কণ্ঠে তাসফিন বলল। নড়ে না সুখ, একটু ঘুমাই। বুকের ভেতর ধক করে উঠল ফারহার। ঘুম জড়ানো কণ্ঠস্বর বুঝি এত সুন্দর? লজ্জায় মুচকি হাসলো ফারহা, তবে তা তাসফিনের অগোচরে। সরে ঘুমান, আমাকে ছাড়ুন। সরুন নির্লজ্জ কমান্ডার। নির্লজ্জ শুনে পিট পিট করে তাকালো তাসফিন। বোঝার চেষ্টা করছে কি বললো তাকে। তাসফিনের প্রশস্ত চাউনিতে ঘাবড়ে গেল ফারহা। শুকনো ঢোক গিলে বলল, সরুন, শুনতে পাচ্ছেন না? কাঁথা সরিয়ে উঠে বসলো তাসফিন। এলোমেলো চুলগুলো হাতের সাহায্যে আরো খানিকটা এলোমেলো করে ঘুম কাটানোর চেষ্টা করছে সে। ফারহা ওড়না খুঁজে চলেছে ফ্লোরে থাকা। পড়ে থাকা ওড়না বিছানায় এনে নামতে নিলে হ্যাঁচকা টানে নিজের বুকে এনে ফেললো তাসফিন। হকচকিয়ে গেল ফারহা। চোখ দুটো বড় হয়ে আসে তার। কি করছেন? করিনি, তবে করব। কণ্ঠনালী রুদ্ধ হয়ে এসেছে ফারহার। এত নিকটে এসে নিজেকে বড্ড অসহায় লাগছে তার। কিন্তু অভিমানী মন অভিমানগুলো ঘোলেনি। কাল রাতে তাসফিন কেমন করে তাড়িয়ে দিয়েছে তাকে। মনের দুঃখে ব্যথিত কণ্ঠে বলে ওঠে সে। আমাকে ধরবেন না আপনি। আমাকে কেন নিয়ে এসেছেন এই ঘরে? কাল রাতে না বের করে দিয়েছিলেন, মনে নেই? এখন কেন নিয়ে এসেছেন কোলে করে? ফিসেল হাসে তাসফিন, ভুরু কুঞ্চিত করে শোধাই। তার মানে তুমি দেখেছিলে আমি তোমাকে কোলে করে নিয়ে এসেছি? বেকুব বনে গেল ফারহা। চোরা চোখে তাকায় তাসফিনের দিকে। সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে আছে তাসফিন। গলা খাকারি দিয়ে বলল, ঝাপসা ঝাপসা দেখেছিলাম। তাহলে বাধা দিলে না কেন? পাল্টা প্রশ্নে ফের বেকাদায় পড়ে গেল ফারহা। উফ, এই লোকটা এত জিজ্ঞাসাবাদ করছে কেন? তুমি আমার কোলে উঠতে চাও, এটা আগে বললেই তো হতো জান। চোখ টিপে তাসফিন বড়সড় ঢোক গিলল ফারহা। উঠতে চেয়ে ছটফট করে। ছাড়ুন আমাকে, ফাজিল লোক একটা। না ছাড়লে? ভুরু উঁচিয়ে শোধায় তাসফিন। রাগে ফুঁসছে ফারহা। না ছাড়লে আমি কিন্তু। চুমু খাও। কি বললাম কড়া করে একটা চুমু খাও। গুড মর্নিং কিস বলে যাকে। তাসফিনের হঠাৎ পরিবর্তনে থমকে গেল ফারহা। এই লোকটা তাকে কি সব বলছে? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তাসফিনের দিকে। নিম্নষ্ট কামড়ে হাসলো সে। ফিসফিসিয়ে জড়ানো কণ্ঠে বলে, কোলে বসে লিপ কিস করলে দারুণ কিছু ফিলিংস আসে ম্যাডাম। অনেক কিছুই করতে মন চায়। সবটুকু নিঃশ্বাস কণ্ঠনালীতে আটকে এসেছে ফারহার। এ কাকে দেখছে সে? এটা আসলেই তাসফিন তো? কি বলেছেন এসব? বুঝনি? আচ্ছা ওয়েট, আমি বোঝাচ্ছি। আচানক ফারহাকে টেনে কোলে বসিয়ে দিল তাসফিন। আটকে ওঠে ফারহা। দুদিকে দু পা সরিয়ে আসে সে। মণিকোঠা হতে এই বুঝি মণি দুটো বেরিয়ে আসবে তার। এক হাতে কোমর, অন্য হাতে গাল টেনে উষ্টফুটে মিশিয়ে নিল তাসফিন। আল শেষে চুষে নিচ্ছে প্রেম সুধা। শ্বাস নিতে পারছে না ফারহা। মনে হচ্ছে এই বুঝি সে মরে যাবে। মিনিটের মধ্যে ছেড়ে দিল তাসফিন। বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করে বলল, নাও ইয়োর টার্ন।
ফারহার বুকের ভেতরটা যেন এক তীব্র বিস্ফোরণের বিচ্ছিন্ন হয়ে গেল। হঠাৎ পাওয়া স্পর্শ চুম্বনের আগুন এসে সম্পূর্ণভাবে স্তম্ভিত। তাসফিনের চোখে সেই চেনা উন্মাদনা যা মানুষকে ভয় পাইয়ে দেয়, আবার টানে এক অদ্ভুত পিপাসী আকর্ষণ। সে যেন কোনো প্রশ্রয় চায় না, অনুমোদিত নয়। তাসফিনের আঙ্গুল এক অদ্ভুত মায়ায় ওর গাল রেখা বেয়ে নামছে, লোম কূপে হালকা কাঁপুনি তুলছে ধীরে ধীরে, পোশাকের সীমা পেরিয়েতে চাইছে, ঠিক যেন তার অধিকার আছে এই ঘনিষ্ঠতায়। তুমি তো এখনো বোঝনি ম্যাডাম, ফিসফিস করে বলল তাসফিন, ঠোঁটের কোণায় মুচকি হাসি। তোমার শরীরটা আমার ভাষা বুঝে ফেলেছে, শুধু মনটাই পিছিয়ে আছে সুখ। ফারহা চোখ বিস্ফোরিত, সে বুঝতে পারছে না পালাবে না ঠেকাবে না আত্মসম্মান করবে। শরীর একরকম তো মন আরেক রকম। তার ঠোঁট ফাঁকা বাতাস খুঁজে চলেছে, গলা খেকিয়ে কাঠ হয়ে আসছে, কোনো শব্দ নেই তার। তাসফিন এবার কানের কাছে ঠোঁট এনে কাপা কাপা কণ্ঠে বলে, একটু এগুলে দেখা যাবে ভালোবাসা কতটা বেপরোয়া হতে পারে। ফারহা যেন নিজেকেই চিনতে পারছে না, বুকের ভেতর তীব্র কাঁপুনি, শরীর তার কথা শুনে না, শুধু মন ছটফট করছে পালাতে। হঠাৎ সে দুই হাত দিয়ে তাসফিনকে ঠেলতে চায়, কিন্তু তাসফিন থামবার নয়, একটানে তার কামিজের পেছনের চেন খুলে ফেলল তাসফিন। এটা ছিল কেবল একখণ্ড বাঁধন না, যার চোখে অপ্রয়োজনীয়তা। কানে কানে ফিসফিস করে নিঃশ্বাসে আগুন মিশে বলে তাসফিন, তোমার এই ভদ্রতা খুব সাজে না ফারা, আমার জন্য একটু খারাপ হও না সুখ। চোখ দুটো খিচিয়ে বুঝে নিল ফারহা, ফের শুনতে পেল তাসফিনের নেশাভরা কণ্ঠস্বর। ডু ইউ নো হোয়াট ড্রস মি টু ইউ দ্য মোস্ট? ইউর লিপস, ইউর ইনোসেন্স, ইট মেক্স মি ওয়ান্ট টু ক্রাশ ইউ ইন্টু মাই সেলফ, মেক ইউ ক্রাই ডিপলি, ডেসপারেটলি। চোখে যেন এক আগুনের লেজ জ্বলে ওঠে ফারহার। লজ্জায় অভিমানে সে হঠাৎই ঘুরে দাঁড়ায়, কিন্তু ঠিক তখনই পিঠ দিয়ে ঠেকে তাসফিনের প্রশস্ত বুকে যেন দেওয়ালের মতো শক্ত আর অদৃশ্য কারাগারের মতো বাধা। তাসফিনের দুই হাত এবার কাঁধে পড়ে, কোমল নয় প্রবল। সে আরেকবার মুখ নামিয়ে বলে, নাও আই ওয়ান্ট টু সি হাউ লং ইউর রেজিস্ট্যান্স লাস্ট, সুইটহার্ট। ফারহার চোখ লাল, চোখ ছলছল করছে, কিন্তু ঠোঁট থরথর করে উঠে কেবল ফিসফিসিয়ে বলে, আপনি অসহ্য। তাসফিন হাসে, সেই পুরুষালী বুনো হাসি। এক্স্যাক্টলি, আই এম রিয়েলি ব্যাড ফর ইউ। ফারহাকে ছেড়ে দিল তাসফিন, অবাক নেত্রে ফিরে তাকালো ফারহা। ঠোঁট টিপে বাঁক হাসে লোকটা, বুকের ভেতর ধুকপুক করছে ফারহার। অপেক্ষা করলো না, ছুটতে পালিয়ে গেল রুম থেকে। সহসা হেসে ফেলল তাসফিন, বিড়বিড় করে বলল, এইটুকুতে এই অবস্থা জান, ইস কি করব তোমার। ফুরফুরে সকাল, হালকা শীতল বাতাস, আকাশে মেঘের মুদ্রা, আর চারপাশের মুগ্ধকর নিস্তব্ধতা। স্নেহা আর আরিয়ান একসাথে হাঁটতে বেরিয়েছে। স্নেহা নিজের রীতিমতো হাসছে, আরিয়ান পাশে, কিন্তু তার মনের মধ্যে এক অদ্ভুত ভাবনা কাজ করছে। আরিয়ান সাধারণত খুব সতর্ক, তবে আজ সে একেবারে আলাদা। স্নেহাকে তার পাশে পেয়ে একটু স্বস্তি পাচ্ছে, কপালের উপর মৃদু ঘাম, কিন্তু সে খুশি। সে শুধু স্নেহাকে জানতে চাচ্ছে, যে তাকে আরও কাছে অনুভব করতে চাই। কৃষ্ণপুরের রাস্তা, যার প্রান্তে আধুনিক শহরের জাঁকজমক শেষ হয়ে যায়, যেখানে প্রকৃতির স্নিগ্ধতায় হারিয়ে যেতে ইচ্ছা করে তার। তুমি তো এখানকার আগে আসোনি, তাই না? স্নেহা জানতে চাই, একটু হাসি চাপা দিয়ে। আরিয়ান স্নেহার দিকে তাকিয়ে বলে, না আসলে না, তোমার এলাকার সৌন্দর্যটা দেখতে পেয়ে একটু অবাক হয়েছে। মনে হচ্ছে সময়টা এখনকার নদীর মতো ধীরে চলে। স্নেহা বুঝতে পারে আজকে যে আরিয়ানকে একটু বেশি কাছ থেকে অনুভব করছে, তবে অস্বাভাবিক কিছু নয়। সে যে তার স্বামী, তাদের সুন্দর একটি সম্পর্কের মিষ্টি ইঙ্গিত। আরিয়ান হাঁটতে হাঁটতে স্নেহার দিকে এক ধরনের অগ্রসরপূর্ণ দৃষ্টি দিয়ে বলে, তোমার এলাকা সত্যি শান্ত, এখানে এমন কিছু আছে যা অনেক জায়গায় নেই। তোমরা এলাকার প্রকৃতির মধ্যে নিশ্চুপে রয়ে যাও, তাই না? স্নেহা আইঢাই করে, তৎক্ষণাৎ আরিয়ানের হাত চেপে ধরে। কিঞ্চিত অবাক হলো আরিয়ান, ফিরে তাকালো তরিতে, লজ্জায় নত হয়ে আসে মস্তিষ্ক। ওই, আমি হাত ধরে হাঁটতে চাই। নৈশব্দে হাসে আরিয়ান, দুদিকে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। ডান দিকে ফিরে লম্বা শ্বাস ফেলল সে। মন চাইছে আদুরি মেয়েটাকে জড়িয়ে ধরতে, কিন্তু এখন কিছুই সম্ভব নয় তার। উচিত স্নেহাকে আগলে রাখা, যত্ন নেওয়া, ফিল করানো তাকে আরিয়ান কতটা ভালোবাসে। মেয়েটা বড্ড কষ্ট পেয়েছে, আরিয়ান চায় না সে আরো কষ্ট পাক। একটু সময় দিলে হয়তো আরিয়ানের সাথে মিশে যেতে পারবে সে। আকাশটা নির্ভগ্ন, নির্মল, স্বচ্ছ, এক ফোঁটা মেঘও নেই দিগন্ত জোড়া নীল ক্যানভাসে। সূর্যের কোমল কিরণ ছুঁয়ে যাচ্ছে প্রতিটি গাছের পাতা, প্রতিটি ঘরের ছাদ,
প্রতিটি হৃদয় ঝলমলে সেই রোদ যেন রূপকথার আলো নরম উজ্জ্বল ছুঁয়ে দিল গায়ে সোনার মাখা এক অনুভবের জায়গায়। হাওয়াটা হালকা, তাতে নেই কোনো ক্লান্তির ছোঁয়া। এই রোদের স্নিগ্ধতা মনে করিয়ে দেয় নতুন শুরুর কথা, যেন প্রকৃতি নিজেই আজ পড়েছে ঝলমলে রোদের শাড়ি আর ছড়িয়ে দিচ্ছে আলোয় ভেজা সৌন্দর্য। সেই কখন থেকে নখ কামড়াচ্ছে ফারহান, বুঝতে পারছে না, হিসাব মিলছে না তার, কি করে হতে পারে, কেন হবে, কিভাবে হবে। দালানের বাইরে বড় বারান্দায় বসে আছে সে, ভেবেই চলেছে এক মনে। ভেতর থেকে বেরিয়ে এলো স্নেহা, সঙ্গে আছে ঝুমুর। হঠাৎ ফারাককে এক নাগারে নখ খেতে দেখে দুজনেই হা হয়ে গেল রীতিমতো। আরে আরে, কি করছিস এটা? হ্যাঁ রে, ঘরে তো ভাত আছে, ওইটাই খেতি। থতমত খেয়ে গেল ফারহা। হু হু করে হেসে উঠল ঝুমুর। ধপাস করে বসে পড়লো ফারহার পাশে। কি গো ছোট ভাবি, ভাত রেখে নখ খাচ্ছ কেন? ফারহা হকচকিয়ে গেল, ভীষণ চিন্তিত ভঙ্গিতে বলল, না না, তোমরা বুঝতে পারছো না ব্যাপারটা। উফ, একটা মানুষ এভাবে পরিবর্তন হতে পারে নাকি? কিঞ্চিত অবাক হলো স্নেহা আর ঝুমুর। স্নেহা জিজ্ঞাসু কণ্ঠে শোধই, কে পাল্টে গেছে? আরে লেফট। বাকি কথাটার বলল না ফারহা। কি লজ্জার ব্যাপার, কিভাবে বলবে? শয়তান লেফটেন্যান্ট সাহেবের কথাগুলো তার পরিবর্তন, শরমে মরণ হবে তার। কি হলো ছোট ভাবি, বলো। ফারহা একগাল হেসে বলল, কিছু না, নখ বড় হয়েছে, খেতেও মজা। ছোটবেলায় শুনেছি নখে নাকি দুধ থাকে, তাই। ফারহার কথায় আহম্মক বনে গেল দুজনেই। উল্টো পাল্টা কথা বলে গুটি গুটি পায়ে কেটে পড়লো ফারহা। দুপুর গড়িয়েছে, আসছে সূর্যের তেজের ক্রমশে অগ্নিমূর্তির রূপ নিচ্ছে। আকাশে আগুন লেলিহান জ্বলন্ত শিখার মতো রোদ ঝরছে প্রতিটি ধূলিকণায়। পথঘাট ফাঁকা, গাছের পাতারাও নিস্তব্ধ হয়ে আছে, রোদ্দুরের তীব্র আছে। বাতাস যেন থেমে আছে, চারপাশে এক অনিবার্য উত্তাপ ছড়িয়ে পড়েছে, যাকে ভাষায় বাধা প্রায় অসম্ভব। রোদের ধার যেন খঞ্জরের মতো কাটছে ত্বক, দৃষ্টিও ঝাপসা হয়ে আসছে সেই তাপমাত্রায়। দুপুরের এই নির্মম রোদের প্রকৃতি যেন ধুকছে ক্লান্ত, পিপাসাত। দালানের পিছন দিক দিয়ে গিয়ে ডান দিকে ঘুরলে বড়সড় একটা পুকুর রয়েছে আহমেদ পরিবারের। ছিপ পেলে বসে আছেন আরিফা আহমেদ। মাছ ধরার অনেক শখ ওনার। আগে সাজ্জাদুল আহমেদের পা ভালো থাকাকালীন একত্রে মাছ ধরতে আসতেন। রোদ বেশি, ফলস্বরূপ ঘেমে একাকার অবস্থা আরিফা আহমেদের। আজকে বোধহয় আর মাছ ধরা হবে না ওনার। আকস্মাৎ অনুভব করলো ছায়া নেমে এসেছে মাথার উপর। একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে কেউ। পেছনে ঘাড় ফিরিয়ে চিরপরিচিত মুখখানি দেখে ছোট করে হাসলেন তিনি। চাপা হাসি, তাসফিনের সোশ্যালো দৃষ্টিতে তা এড়ালো না। কি ব্যাপার আম্মু, একা একা রোদে বসে আছেন যে? কথাটা জিজ্ঞাসা করতে করতে নিজেও পাশে বসে পড়ল তাসফিন। পুকুরে ছিপ ফেলা দেখে বাকিটা বুঝে গেল সে। নৈশব্দে হেসে বলল, পাক্কা নাইসওয়ালা একটা শাশুড়ি পেয়েছি, সবকিছু খাপে খাপে মিলে যায়। ভুরু কিঞ্চিত করে তাকালো আরিফা আহমেদ। তাই নাকি? একদম। পুকুরের পানিতে পা ডুবিয়ে বসেছে তাসফিন, সঙ্গে ছাতা ধরে আছে দুজনের মাথার উপর। আরিফা আহমেদ নিশ্চুপ। মায়ের নরম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল তাসফিন। শীতল কণ্ঠে বলল, আচ্ছা আম্মু, বলুন তো রাগের কারণটা কি? না বললে বুঝবো কি করে? আরিফা আহমেদ কটাক্ষ করে বলে উঠেন, কি করব রাগ না করে? তুমি বাহিরে গেলেই আমার মেয়েটাকে ভুলে যাও, সব ভুলে থাকো, তাহলে কি করব? হ্যাঁ, তুমি আমার মেয়েটাকে অবহেলা করো কিভাবে তাসফিন? চোয়াল প্রায় ঝুলে এসেছে তাসফিনের। কি বলেছে আরিফা আহমেদ এসব? কি বলছো এসব আম্মু? তোমাকে এগুলো কে বলেছে? কেন, কিছু কি ভুল বললাম? নির্মষ্ট কামড়ে কিছুটা ভাবুক হলো তাসফিন। আকস্মাৎ কিছু একটা মনে হতেই শোধাই, এটা কি ফারা বলেছে? তো আর কে বলবে শুনি? ফারাই তো বলল তুমি ওর সাথে এমন এমন করো। থম মেরে গেল তাসফিন। দুষ্টু বউ একটা, কি সুন্দর শাশুড়ির কাছে খারাপ বানিয়ে দিল তাকে। ইস, একবার যদি বউটাকে একা পায় তাহলে আচ্ছা করে মজা বোঝাবে। উফ আম্মু, তুমিও না তোমার মেয়ের কথা মেনে নিলে? তো কি করব? তুমি আমার মেয়েটাকে কষ্ট দিবে আর আমি তা বরদাস্ত করব ভেবেছো? সহসা হেসে ফেললো তাসফিন। ছাতা বা হাতে ধরে ধান হাটে আরিফা আহমেদের হাত টেনে নিয়ে নিজের মাথায় রেখে বলল, আপনার কি মনে হয় আমি কখনো আপনার মেয়েকে কখনো কষ্ট দেব? ওটা আমার দ্বারা হবে না আম্মু। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আরিফা আহমেদ। কিয়ৎ সময় পর ছোট করে হাতের উল্টো পিঠে চুমু এঁকে দিল তাসফিন। ফের অবাক হলেন আরিফা আহমেদ। তাকিয়ে আছে নির্নিমেষ। আপনার ফাজিল মেয়েটার জন্য 2 দিন ধরে রেগেছিলেন আম্মু। মুস্কি হাসলেন আরিফা আহমেদ। ছেলেটা বড্ড আদুরের।
তার মেয়েটা যে কি করে না, সবসময় বাদরামি। অশ্রুসিদ্ধ নয়নে স্থির হয়ে আছে নূপুর। চারপাশের কোলাহল যেন তার কাছে অনেক দূরের কোনো শব্দ, স্পষ্ট অসংলগ্ন। বুকের ভেতর এক অদ্ভুত ধ্বংসের শব্দ প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে, নিঃশব্দে ফেটে যাচ্ছে হৃদয়ের অদেখা কোণা। জীবনের সব থেকে বড় ভুলটা সে আজ বুঝে ফেলেছে। সাইফুলকে বিয়ে করা ছিল কেবল ভুল নয়, ছিল এক অপূরণীয় আত্মপ্রতারণা। সাইফুল যে কিনা একদিন প্রেমের মায়াজালে বেঁধে তার স্বপ্নগুলোকে রাঙিয়ে দিয়েছিল, সেই এখন এক নিষ্প্রিয়, দায়িত্ব জ্ঞানহীন মানুষ। স্বামী নয়, যেন একজন দূরবর্তী অতিথি তার কাছে। স্ত্রীর চোখের জল, সন্তানের কান্না সবই অর্থহীন। বউ বাচ্চার খবর না রাখা মানুষটি যেন নিজের জীবন নিয়েই ব্যস্ত, যেখানে নূপুরের কোনো ঠাঁই নেই। নূপুর আজ বোঝে সম্পর্ক মানে কেবল ভালোবাসা নয়, সমঝোতা, দায়িত্ববোধ আর শ্রদ্ধার এক সূক্ষ্ম জাল বোনা থাকে তাতে। সেই জাল আজ ছিঁড়ে গেছে, আর তার ভেতরে বন্দী হয়ে আছে এক অসহনীয় নারী, যার নাম নূপুর। ঠিক আছিস? তাসফিনের কণ্ঠস্বর শুনে চমকে উঠল নূপুর। দ্রুত চোখ মুছে তাকালো। বোনটা যে কষ্টে আছে তা বুঝতে বাকি নেই ওনার। কাঁদছিস কেন? কই? শোন নূপুর, জীবনে যা কিছু হয় তা যে সবসময় সঠিক সেটা কিন্তু নয়। মাঝে মাঝে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, পরে তা আবার বুঝতেও পারি। তাই বলে যে ভুলটাকে আঁকড়ে ধরে বসে থাকবো তা তো হতে পারে না। নূপুর বুঝতে পারে না তাসফিনের কথার সারমর্ম কি বোঝাতে চাইলো সে। বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে পৃথা, অপেক্ষা করে চলেছে বাস আসার। আজকে অনেকটা লেট হয়ে গেছে তার। এই রোদ্দুরে হেঁটে ভীষণ ভীষণ কষ্ট হবে। হঠাৎ করে একটা বাইক এসে থামলো তার সামনে। নিয়ালকে বাইক সহ দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে পৃথা। যেমন চমকেছে তেমন খুশিও হয়েছে। আপনি এসেছেন? পৃথা প্রচন্ড উত্তেজনায় অদ্ভুত প্রশ্ন করে বসে। নিয়াল ছোট্ট করে দম নিয়ে বলল, এই রোদে দাঁড়িয়ে আছো কেন? আসলে আমি কলেজ থেকে ফিরছিলাম, বাসের অপেক্ষা করছি। নেহাল কিছু বলল না। পৃথার ভীষণ ইচ্ছে করছে বলতে, আমাকে আপনার সাথে নিয়ে যাবেন বাইকে? কিন্তু ভয়ের কারণে বলতে পারলো না। নেহাল আগ বাড়িয়ে বলল, চলে এসো, আমি পৌঁছে দিচ্ছি। গদগদ হয়ে ওঠে পৃথা। সত্যি? এত খুশি হওয়ার কিছু নেই। তুমি জানো আমি কিন্তু... আপনি নূপুর আপুকে ভালোবাসেন, জানি আমি। নিহালের প্রতি উত্তরে কিছু বলল না। আর পৃথা একরাশ আড়ষ্টতা নিয়ে বাইকে উঠে বসলো। এতটুকুই তার স্বস্তি। অন্তত কিছুক্ষণের জন্য হলেও নিহালের কাছাকাছি থাকতে পারছে সে। নিহাল জানে পৃথা মেয়েটা বড্ড ভালো, কিন্তু ভালোবাসা তো আর বারবার হয় না, একবারই হয়। আর সেটা হয়েছে নূপুরের ক্ষেত্রে। রাত নেমে এসেছে ধীরে ধীরে, যেন এক ক্লান্ত প্রতীক দিনের বোঝা নামিয়ে বসেছে অন্ধকারের কোল ঘেঁষে। সকালটা ছিল রোদের উষ্ণতায় ভরা। রাজধানীর ব্যস্ত সড়ক, কোলাহল আর উত্তপ্ত বাতাসে ছড়িয়েছিল এক ধরনের জাগরণ। কিন্তু সন্ধ্যার পর থেকে আকাশে মেজাজ পাল্টেছে। দিগন্ত জোড়া ছেড়ে গেছে ঘন মেঘে, আর বাতাসে ভেসে আসছে ঝড়ের পূর্বাভাস। এখন চারপাশে এক অস্থিরতা ও অস্থিরতা। হঠাৎ শুরু হয়েছে ঝড়ের পাগলের মতো ছুটে চলেছে হাওয়া, যেন কেউ অভিমান করে দিগন্তকে উল্টে দিতে চাইছে। জানালার কপটগুলো কাঁপছে রীতিমতো, একের অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে অনিবরত। সেই শব্দ যেন নীরবতার বুক ছিঁড়ে আসা কোনো গোপন কান্না। ঘরের ভেতর নিঃশব্দতা এতটাই ঘন যে মনে হয় নিঃশ্বাস ফেলে সে ভেঙে যাবে। পিনপত নীরবতার মাঝে কেবল জানালা একে অপরের সাথে সংঘর্ষ শব্দ। পা টিপে টিপে নিঃশব্দে ঘরে ঢুকলো ফারহা। যেন বাতাসকেও জানাতে চায় না সে তার আগমন বার্তা। রাত গভীর হয়ে এসেছে, চারিদিকে ছড়িয়ে আছে এক অলৌকিক নীরবতা। জানালার ফাঁক গলে আসা ম্লান আলোটা ঘর আধো অন্ধকারে ডুবে আছে। তার মাঝে অনিশ্চিত ছায়ার মতো বিছানাটা চোখে পড়ে। তাসফিন ঘুমিয়েছে কিনা এই প্রশ্নে তার ভেতরে এক অদ্ভুত উৎকণ্ঠা। দূর থেকে বিছানার অবয়ব অস্পষ্ট, নিঃসাড় হয়ে পড়ে থাকা সেই মানবতায় ধীরে ধীরে এগিয়ে যায় ফারহা। পায়ের শব্দ যেন কাছের ওপর ফেলা, এতটাই সতর্ক, এতটাই নরম। তার বুকের ভেতরটা ধুকধুক করছে। তাসফিনকে ঘুমন্ত ভেবে নিঃশব্দে পায়ের কাছে গিয়েছিল ফারহা, কিন্তু বিছানায় পৌঁছে থমকে দাঁড়ালো সে। অন্ধকারে হাত দিয়ে স্পর্শ করে বুঝে গেল সেখানে আছে শুধু একটি কোলবালিশ, নরম। তাসফিন নেই। চমকে উঠল সে। বুকের ভেতরটা হঠাৎ করে ধক করে উঠল। নিঃশ্বাস যেন থমকে গেল এক মুহূর্তে। তাহলে লেফটেন্যান্ট সাহেব কোথায়? এই প্রশ্নটা মাথার ভেতর ঝড়ের মতো ঘুরতে না ঘুরতে হঠাৎ পেছন থেকে জোরে একজোড়া বাহু চেপে ধরলো তার কোমর। আটকে ওঠে চোখ বুজিয়ে ফেললো ফারহা। শিউরে উঠল তার পুরো শরীর। হৃদস্পন্দন বেড়ে গেল হঠাৎ। অন্ধকারে যেন আরো ঘন হয়ে এলো মুহূর্ত। বুকের গভীর থেকে বেরিয়ে এলো এক চাপা ফিসফিসানি, নিজেকে মনে করিয়ে দেওয়ার মতো করে। ফেসে গেলি রে ফারা।
অস্থির কণ্ঠে মিশে রইল চমক। এবার তার কি হবে? আকাশের বুক চিরে নেমে আসে এক নির্মল বজ্রপাত, আর তার পরপরই শুরু হয় বৃষ্টির করুণ আবাহরণ। 1 ফোঁটা 2 ফোঁটা, তারপর এক মুহূর্তে মেঘ যেন ছিঁড়ে পড়ে, ঝরে পড়ল শত শত জলের তীর। বৃষ্টির শব্দে নিঃশব্দ রাতটা কেঁপে উঠতে থাকে, প্রতিটি বজ্রপাতের যেন প্রকৃতির রাগ আর হাহাকার মিশে একাকার। চারদিক অন্ধকারে মোড়া, কেবল মাঝে মধ্যে বৈদ্যুতিকের ঝলকে উৎসারিত হয় পৃথিবীর ভীত চেহারা। জানালার কাছে টুপটাপ শব্দ ধরে ঝরে পড়ছে জল। রুম জুড়ে পিনপতন নীরবতা, একটা নিঃশ্বাসও যেন শব্দ করে উঠলে চারিদিকে কেঁপে উঠবে। ঘরের বাতাস থমকে আছে, তেমনই থমকে আছে ফারহা। কোমরের উপর চাপটা ক্রমশই গা জ্বলিয়ে দিচ্ছে, ঘামে ভেজা কপালে লজ্জার আতঙ্কের মিশেল। গলার কাছে যেন কিছু আটকে গেছে, কথা বেরোচ্ছে না ঠিকঠাক। তবুও সমস্ত সাহস এক করে ফারহা অনুনয় করে বলল, ছেড়ে দিন আল্লাহর রাস্তে। কিন্তু তাসফিন শুনছে না। চোখে তার এক অদ্ভুত জেদ, ঠোঁটে এক নির্মল ব্যগ্রতা। বুকের ভেতর থেকে উঠলে ওঠা নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ফারহার ঘাড়, জ্বালিয়ে দিচ্ছে লোমকূপ, গুলিয়ে দিচ্ছে হৃদস্পন্দন। ফিসফিসিয়ে কানের কানে বলে উঠল তাসফিন, আসার আগে ভাবা উচিত ছিল। আর আসবো না, এবারের মতো ছেড়ে দিন। নট পসিবল। ফারহা কাঁপছে ভয়ে, লজ্জায়, অপরাধ বোধে নয়, এক অচেনা অস্থিরতায়। তার দু চোখে কুয়াশা জমেছে, শরীরটা অবশ হয়ে আসছে, অথচ মন বলছে পালাতে, বাঁচতে, ছিঁড়ে ফেলতে এই মুহূর্তটাকে। বাইরের ঝড় আর ফারহার মনের ভেতরের ঝড় একসাথে তাণ্ডব চালাচ্ছে। প্রকৃতির উন্মাদনা, হৃদয়ের আর্তনাদ, দুয়ে মিলে যেন সময়টা উল্টে যাচ্ছে। বাতাসের গর্জন, জানালার বৃষ্টির অবিরাম টোকা, আর ফারহার ভেতরে ছটফটানি মিশে গেছে। হঠাৎ ফারহা টের পায় তাসফিন ডান হাত ধীরে ধীরে তার পিঠ বেয়ে উপরে উঠছে। শিয়ারন জাগিয়ে মুহূর্তের পরে জামার ফিতে টেনে খুলে দেয় সে। যেন সময় থেমে যায় এক পলকে। চমকে ওঠে ফারহা, চোখ বড় বড় হয়ে যায়, ঠোঁট কেঁপে ওঠে অজান্তে, হৃদয় যেন বুকে আটকে পড়েছে, ধুকপুক ধুকপুক করছে অবিরাম। যেন নিজেই বুঝে গেছে অনিশ্চয়তার এক দুর্বোধ্য রেখা পার করছে সে। লজ্জা, অস্বস্তি আর আতঙ্ক। ফারহা মন বিদ্রোহে পালাতে চায়, দৌড়ে গিয়ে লুকিয়ে পড়তে চায় কোনো এক অচেনা নিরাপদ কোণে। কিন্তু বাস্তবতা নিষ্ঠুর, শরীর জমিয়ে পড়েছে এক অনিবার্যতায়। মুহূর্তের মধ্যে তাসফিন তাকে নিজের দিকে টেনে নেয়, 2 পা উঁচু করে কোলে তুলে নেয় শক্ত করে। তার বাহুতে স্পর্শ করে, কোমরের চারপাশে সাপের মতো পেঁচিয়ে থাকা হিমশীতল স্নায়ু। ফারহা যেন আরেকবার বিদ্যুত হয়, চোখে বিস্ময়, কণ্ঠে চাপা অর্থী, হৃদয়ের কাঁপনি। তাসফিন বিছানার দিকে এগিয়ে যায় ধীরে ধীরে, আর এক মুহূর্তে তার থুতনিতে পড়ে এক ব্যথা মিশ্রিত কামড়, এক অদ্ভুত উন্মাদনা। নেশাময় কণ্ঠে ফিসফিস করে ওঠে তাসফিন, এতদিন ভালো রূপ দেখেছো, এখন খারাপটা দেখবে মিসেস শেখ। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে ঘরের বাতাসে। তাসফিনের চোখে তখন এক অচেনা উত্তাপ, আর সেই উত্তাপে যেন সেকে যাচ্ছে ফারহার শরীর। মেয়েধীন কোমল উদরে একের পর এক টুকরো টুকরো কামড় বসাচ্ছে সে, অদমিত ক্ষুধার মতো হিংস্র, প্রায় নিষ্ঠুর। ব্যথায় কেঁপে ওঠে ফারহা, ঠোঁট চেপে ধরে রাখলেও গঙ্গানি থামাতে পারে না। ব্যথায় ফারহার হাত অজান্তেই উঠে যায়। তাসফিনের চুল মুঠো করে চেপে ধরে সে, যেন নিজেকে কোনোভাবে রক্ষা করতে চায়। চোখ বেয়ে নেমে আসে চুপচাপ কান্না, মুখ না গুমরাই বিশ্বাসে ভেসে যায় বালিশের কোণা। অল্প কিছু সময় পর নিঃশব্দে ছেড়ে দেয় তাসফিন। নিষ্প্রিয় ভঙ্গিতে সে বিছানায় উল্টো পাশে গিয়ে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে। ফারহা ধীরে ধীরে পিঠের কাপড় তুলে দেখে চামড়ার উপর লালচে ছোপ। কামড়ের দাগ যেন তার শরীরের নয়, আত্মাকে আশ্রে গেছে। আঙ্গুল ছুঁয়ে দেখে সেই দাগগুলো। ঘুমাও সুখ, বেসামাল হতে চাচ্ছি না। শ্বশুর বাড়ি বলে কথা, আমাকে ম্যানিপুলেট করো না প্লিজ। অসহায় চোখে তাকায় সে, পাষণ্ড স্বামী তার। এত কিছু করে বলছে, কিছু করতে চাচ্ছে না। এই অবাধ্য লেফটেন্যান্ট সাহেবকে নিয়ে সে কি করবে? আকাশের বুক চিরে বৃষ্টির ফোঁটা ফোঁটা মাটি শুয়ে যাচ্ছে। বিছানায় শুয়ে এদিক সেদিক করছে স্নেহা, কিছুতেই ঘুম আসছে না তার। কৃষ্ণপুর থেকে বিকেলে রওনা দিয়েছে সে, আরিয়ান তাকে নিয়ে এসেছে। আসার সময় সাহেল আহমেদ খুব কান্নাকাটি করেছেন, এটা মোটেও ভালো লাগেনি ওনার। উদম গায়ে বিছানার এক পাশে শুয়ে আছে তাসফিন, পিঠে অনেকগুলো দাগ দেখতে পাচ্ছে স্নেহা। চমকে ওঠে সে, হকচকিয়ে গেল তৎক্ষণাৎ, বুকের ভেতরটা মোচড় দিচ্ছে তার। এগুলো কি? কাপা কাপা হাতটি পিঠে রাখতে ফিরে তাকালো আরিয়ান, ঘাবড়ে গেল স্নেহা, আমতা আমতা করে বলল, আপনার পিঠে ওসব কি? চাদর টেনে নিজেকে ঢেকে নিল আরিয়ান, মলিন হেসে বলল, অ্যালার্জি।
কিঞ্চিত অবাক হলো আরিয়ান। অ্যালার্জি অথচ ডাক্তার দেখাচ্ছে না কেন? আইঢাই করে ফের শুধুই স্নেহা। আপনি কি ডক্টর দেখাননি? আরিয়ান স্নেহাকে চিন্তিত দেখে অবাক হলো। স্নেহা কি তাকে নিয়ে কিছু অনুভব করছে? তার মনে কি অনুভূতি তৈরি হচ্ছে আরিয়ানের জন্য? কি হলো, চুপ কেন বলুন? ক্রিম ইউজ করি। স্নেহা চটজলদি বলে ওঠে। কোথায় রেখেছেন দিন, আমি লাগিয়ে দিচ্ছি। আরিয়ান আরো এক দফা চমকে ওঠে। আঙ্গুলের ইশারায় টেবিলের ড্রয়ার দেখালো। স্নেহা উঠে গিয়ে ড্রয়ার থেকে ক্রিম নিয়ে এলো। এতক্ষণে যত্ন নেওয়ার কথা ভাবলো, এখন বেশ লজ্জা লাগছে তার। বুক ভারী নিঃশ্বাস টেনে বলল, ঘুরে বসুন। আরিয়ান এক মুহূর্ত অপেক্ষা করলো না, ঘুরে বসলো। লাইটের আলোয় আরিয়ানের ফর্সা পিঠ দেখতে পাচ্ছে স্নেহা। সুদেহী পুরুষ, আকস্মাৎ গলা শুকিয়ে আসছে তার। এলোমেলো দৃষ্টি ফেলছে এদিক ওদিক। কম্পিত হাতে ক্রিম নিয়ে একটু একটু করে লাগিয়ে দিতে লাগলো আরিয়ানের পিঠে। পুরুষ মানুষ আরিয়ান, নিজের অনুভূতিগুলো চেপে রাখা বড্ড কষ্টের। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ছে শেষ। স্নেহা পিট চোখ করে তাকাচ্ছে তার দিকে। ক্রিম লাগানো শেষ হতে সরে এলো সে। ড্রয়ারে রেখে দিল। আবার হাত ধুতে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, আমি ওয়াশরুম থেকে আসছি। আরিয়ান দুদিকে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ওয়াশরুমে যেতে স্নেহার ফোনটা বেজে উঠলো। আরিয়ান চেক করে দেখে ফারহা কল করেছে। স্নেহা ভাবি কল করেছে। আসছি আমি। আরিয়ান উঠবেই ঠিক তখনই ওয়াশরুম থেকে বিকট শব্দ শুনতে পায়। আটকে ওঠে সে। স্নেহা ঠিক আছো তুমি? উফ। স্নেহার গুমগানির আওয়াজ শুনে অন্তরাত্মা কেঁপে উঠল আরিয়ানের। সে অপেক্ষা করলো না। তার বাইরে আসা দরজা ধাক্কিয়ে ভেতরে প্রবেশ করে। বাথটবে পড়ে আছে স্নেহা। হাত ধুতে গিয়ে আসতে উল্টো ঘোরা মাত্র পা পিছলে পড়ে গেছে। ভিজে যুবথুবু অবস্থা তার। অনাকাঙ্ক্ষিতভাবে তার শরীরের অনেক অংশই দেখা যাচ্ছে। চোখ এড়ালো না আরিয়ানের। চমকালো সে। নিঃশ্বাস ভারী হলো তার। হিতাহিত জ্ঞান হারানোর উপক্রম হয়েছে। কাপা হাত জোড়া বাড়িয়ে দিল স্নেহা। আরিয়ান হাত স্পর্শ করতে উঠে নিলে ফের পিছলে যায় স্নেহা। একেবারে পড়ে গেল সে। তবে এবার সে একা নয়, আরিয়ান তার উপরে পিছলে পড়ে। অনাকাঙ্ক্ষিতভাবে দুজনের ওষ্ঠজোড়া একে অপরে ছুঁয়ে যায়। থমকে গেল স্নেহা। পিট চোখ করে তাকালো সে। আমি? আরিয়ান অপেক্ষা করে না কিছু শোনার। পর চুমু এঁকে দিল স্নেহার ঠোঁটে। আরিয়ানের একটুখানি স্পর্শে মুচড়ে যাচ্ছে স্নেহা। নিঃশ্বাস ভারী হয়ে আসে তার। লজ্জায় তাকাতে পারে না সে। ফিসফিস করে বলে, নট ব্যাড। ঝট করে কোলে তুলে নিল স্নেহাকে আরিয়ান। নট ব্যাড দ্বারা কি বুঝিয়েছে তা বুঝতে পারল না স্নেহা। তার প্রশ্নবিদ্ধ দৃষ্টি দেখে হেসে ফেলল আরিয়ান। লজ্জায় সেটিয়ে যায় স্নেহা। নির্জন এক অন্ধকার ঘরে জ্ঞান ফিরল সাইফুলের। চোখ দুটি যেন পাথরের মতো ভারী। সামনের দৃষ্টিটা ঝাপসা হয়ে আসছে বারবার। দেওয়ালের পাশ ঘেঁষে পড়ে থাকা তার শরীরের প্রতিটি স্নায়ু ব্যথায় কেঁপে উঠছে। ধাতস্থ হতে প্রায় ঘন্টাখানিক সময় লেগে গেল। ধীরে ধীরে বুঝতে পারলো এটা কোনো সাধারণ ঘর নয়। এ যেন একটি বন্ধ গোডাউন, যেখান থেকে মুক্তির পথ নেই। হাত পা শক্ত করে বাঁধা। চারপাশে ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধ। নিঃশব্দ সেই ঘরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই সে টের পেল সে একা নয়। চোখ তুলে সামনে ছায়ামূর্তির দিকে তাকাতে হৃৎপিণ্ডটা যেন এক লাফে গলার কাছ পর্যন্ত উঠে এলো। নিঃশব্দ ভাবলেশীন ভঙ্গিমায় এক কোণে বসে আছে নিহাল। যার নামেই ভয় মিশে থাকে সাইফুলের বুকের ভেতর। সেই চাউনি, সেই নিস্তব্ধ রোষ যেন নিঃশব্দে বলে দিচ্ছে আজ রেহাই নেই। পিলে চমকে উঠল সাইফুলের। মানে হলো এই অন্ধকার ঘরটিই তার কবর। মৃত্যু কি তবে এতটাই নিঃশব্দ হয়? বাধা অবস্থাতে গলা নিচু করে, কিন্তু কণ্ঠে ভয় আর উত্তেজনার মিশেলে হিসিয়ে বলে উঠল, এখানে কেন এনেছো আমাকে? তুমি ভাবছো না নুপুরের কি হবে? তার কণ্ঠ যেন এক বিষণ্ণ করুণ সুরে কাঁপছে। চোখে আতঙ্কের ছায়া, কিন্তু তাতেও লুকানো এক আশা। যদি কিছু বোঝানো যায়, যদি হৃদয় গলে যায়। কিন্তু সেই কথার জবাবে নিয়ালের ঠোঁটে ফুটে উঠল এক নিষ্ঠুর নির্মম হাসি। একেবারে শব্দ করে হেসে উঠল যেন সাইফুলের উদ্বেগটাই তার জন্য নিছক প্রহসন। তার হাসির রেশনা মুহূর্তে তাচ্ছিল্যের স্বরে বলল, ভাই রে ভাই, তুই নাটক কাকে দেখাস? সালা হারামি নাট্যকর কোথাকার। তুই যে আসলে সাইফুল না সেটা আমরা জেনে গেছি। তার চোখে আগুনের মতো ঘৃণা আর মুখের কথায় এক বিদ্রুপ যা হৃদয় ছিঁড়ে ফেলতে পারে নিমিষেই। নিহাল, এটা কিন্তু ভালো হচ্ছে না। কে বলেছে আমি সাইফুল না? আমি সাইফুল শেখ। অগ্নিদৃষ্টি নিবদ্ধ করা নেহাল। রাগে চোয়াল শক্ত হয়ে আসে তার। সজোরে লাথি মারে সাইফুলের পেটে। চেয়ার সহ উল্টে পড়ে সাইফুল। ভালো না খারাপ তুই একটু পরেই বুঝতে পারবি। অপেক্ষা কর, তোর জম আসে। আর সে আসার পরেই স্পষ্ট হবে তুই সাইফুল নাকি সাইমন। গলা শুকিয়ে এলো সাইফুলের। তবে কি তার খেলা সত্যি শেষ?